নমস্কার বন্ধুরা, আপনি যদি পরিবারের একমাত্র আর্নিং মেম্বার হন এবং পরিবারের অন্যান্য সদস্যরা যদি আর্থিকভাবে আপনার উপর নির্ভরশীল হন, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার লাইফের ইন্স্যুরেন্স অবশ্যই নিতে হবে। আর ইন্স্যুরেন্সের জন্য টার্ম ইন্স্যুরেন্স হলো সবথেকে ভালো অপশান। আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে আপনার কত টাকার টার্ম ইন্স্যুরেন্স কভারেজ নিতে হবে, টার্ম ইন্স্যুরেন্স কখন কিনবেন এবং টার্ম ইন্স্যুরেন্সের টেনিওর কত হতে হবে, কোথা থেকে টার্ম ইন্স্যুরেন্স কিনবেন, টার্ম ইন্স্যুরেন্সের যে বিভিন্ন ধরনের প্রিমিয়ামের অপশান আছে তার মধ্যে আপনি কোনটা সিলেক্ট করবেন, এবং মোর ইম্পর্টেন্টলি একটা ভালো টার্ম ইন্স্যুরেন্স সিলেক্ট করার আগে কোন কোন ক্রাইটেরিয়ার দিকে আপনাকে নজর দিতে হবে। তারপর এইসব ক্রাইটেরিয়াগুলোর সাহায্যে বর্তমানে যেসব লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তার মধ্য থেকে টপ কতগুলো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে সিলেক্ট করব, এবং সবার শেষে জানবো যে লাইফ ইন্স্যুরেন্সের যে ক্লেম তার রিজেকশান কেন হয় এবং কি করলে আপনি এই রিজেকশানের থেকে বাঁচতে পারবেন। তো আসুন শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে আমি কত টাকার টার্ম ইন্স্যুরেন্স নেব। দেখুন, এটা নির্ভর করে আপনার অ্যানুয়াল স্যালারি এবং আপনার বয়সের উপর। একটা থাম্ব রুল আছে, এই থাম্ব রুল অনুযায়ী যদি আপনার বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হয় তো সেক্ষেত্রে আপনি যে কাভারটা নেবেন সেটা হলো আপনার অ্যানুয়াল স্যালারির 20 গুণ। যদি আপনার বয়স 40 থেকে 50 বছরের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আপনার কাভারেজটা একটু কম লাগবে, সেক্ষেত্রে আপনি আপনার অ্যানুয়াল স্যালারির 15 গুণ নিতে পারেন। এবং আপনার বয়স যদি 50 থেকে 60 হয় সেক্ষেত্রে আপনার লাইফ ইন্স্যুরেন্সের কাভারেজ হবে আপনার যে অ্যানুয়াল স্যালারি তার 10 গুণ। এবার যে পরের প্রশ্নটা আসবে যে টার্ম ইন্স্যুরেন্সটা আমি কখন নেব, এক্ষেত্রে আমার উত্তর হবে যে যখনই আপনি ইনকাম শুরু করছেন এবং আপনার ফ্যামিলিতে আপনার ডিপেন্ডেন্ট আছে তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনি এটা নেওয়া শুরু করতে পারেন। কারণ এটা দেখা যায় যদি আপনার বয়স কম হয় সেক্ষেত্রে আপনার কিন্তু ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা কম দিতে হবে। ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা সেটা যেহেতু ফিক্সড থাকে এবং একবার যেটা ফিক্সড হয়ে যাবে এবং যতদিন আপনার যে ইন্স্যুরেন্সের টেনিওরটা থাকবে ততদিন পর্যন্ত আপনাকে সেই একই প্রিমিয়াম দিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন ততই ভালো। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই যে যদি আপনি আর্লি স্টার্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিমিয়ামের অ্যামাউন্ট অনেক কম হবে। ধরুন আপনার বয়স 28 বছর এবং আপনার টার্ম ইন্স্যুরেন্সের প্রয়োজন হচ্ছে 1 কোটি টাকা। আপনার যে টেনিওরটা অর্থাৎ 65 বছর পর্যন্ত আপনার ইন্স্যুর থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে যে প্রিমিয়াম অ্যামাউন্টটা দিতে হবে সেটা হচ্ছে 935 টাকা পার মান্থ। এবার যদি আপনার বয়স আরও বেশি হয়, ধরুন 40 বছর বয়সে গিয়ে যদি আপনি এই 65 সাল পর্যন্তই আপনি কাভার চান এবং আপনার যে ইন্স্যুরেন্স অ্যামাউন্ট সেটা যদি 1 কোটি টাকা হয় তো সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম দিতে হবে 1671 টাকা। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যত তাড়াতাড়ি শুরু করতে পারবেন তত কিন্তু আপনাকে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা কম দিতে হবে। আর একটা প্রশ্ন আছে যে আমি কতদিনের টেনিওর নেব। দেখুন, এটা ডিপেন্ড করছে যে আপনার যারা ডিপেন্ডেন্ট আছে তারা কতদিন পরে ইন্ডিপেন্ডেন্ট হবে। ধরুন আপনার যে সন্তান আছে যখন সে 25 বা 30 বছর বয়স হবে তখন মোটামুটি সে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার বয়স যদি 65 বা 70 এই সময়ে হলেই কিন্তু আপনার যারা ডিপেন্ডেন্ট থাকছে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনি 65 বা 70 এই অপশানটা নিতে পারেন। পরের যে প্রশ্নটা আসবে যে আমি ইন্স্যুরেন্সটা কোত্থেকে নেব। দেখুন, ইন্স্যুরেন্স নেওয়ার জন্য অফলাইন এবং অনলাইন দুটো অপশানই আছে। অফলাইনের ক্ষেত্রে আপনি এজেন্টের থ্রু দিয়ে নিতে পারেন এবং অনলাইনের ক্ষেত্রেও দুটো অপশান আছে। বিভিন্ন ইন্স্যুরেন্স পোর্টাল আছে যারা কিনা ইন্স্যুরেন্সের সেলিং এজেন্ট, তারা অনলাইন এজেন্ট, তাদের থ্রু দিয়েও আপনি কিনতে পারেন, অথবা যে কোম্পানির থেকে আপনি ইন্স্যুরেন্স নিতে চান ডাইরেক্ট সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি কিনতে পারেন। অনলাইনে কেনার একটা সুবিধা আছে যে এক্ষেত্রে আপনি বিভিন্ন কোম্পানি যেসব অফারগুলো দিচ্ছে সেগুলো কিন্তু আপনি কম্পেয়ার করতে পারেন এবং সেগুলো কম্পেয়ার করে তার মধ্যে থেকে যেটা বেস্ট সেটা নিতে পারেন। যদি আপনি কোম্পানির ডাইরেক্ট পোর্টালে গিয়ে অনলাইনে কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কম হওয়ার সম্ভাবনা আছে। কারণ যখনই কোম্পানি এই ইন্স্যুরেন্স প্রোডাক্টটা কোনো এজেন্টের থ্রু দিয়ে বা কোনো অনলাইন এজেন্টের থ্রু দিয়ে বিক্রি করে তখন তাদের ক্ষেত্রে তাদের এজেন্টের কমিশন বা চার্জটা দিতে হয়। এবার যদি আপনি ডাইরেক্ট কিনে নেন সেক্ষেত্রে কোম্পানির এই ইন্স্যুরেন্সের যে সেলিং চার্জ সেটা তো বেঁচে গেল, তো সেই পরিমাণ চার্জ সেটা সে ডাইরেক্ট কাস্টমারকে ট্রান্সফার করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আপনার অনলাইনের ক্ষেত্রে আপনার প্রিমিয়ামটা কম হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এইবার যখন আপনি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে প্রিমিয়াম পেমেন্ট করছেন সে প্রিমিয়ামের অনেকগুলো অপশান থাকে। যেমন ধরুন সিঙ্গেল প্রিমিয়াম অপশান, এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে আপনাকে একবারই প্রিমিয়াম দিতে হবে এবং তারপর আর প্রিমিয়াম দিতে হবে না এবং আপনার ওই পুরো টেনিওরটা আপনার ইন্স্যুরেন্সের কভার থাকবে। কিন্তু এক্ষেত্রে একটাই সমস্যা যে আপনাকে কিন্তু এককালীন টাকা দিতে হবে। অনেক ক্ষেত্রেই আপনার এককালীন এতগুলো টাকা দেওয়ার সমস্যা হয়ে দাঁড়ায়। এছাড়া আরেকটা অপশান আছে সেটা হলো রিটার্ন অন প্রিমিয়াম, অর্থাৎ আপনার যখন ইন্স্যুরেন্সের টেনিওরটা শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি ওই যে প্রিমিয়ামটা দিয়েছিলেন সেইটার আপনি ফেরত পেয়ে যাবেন। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যখনই আপনি রিটার্ন অন প্রিমিয়াম অপশানটা দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের অ্যামাউন্টটা কিন্তু বেড়ে যাবে।
আপনি যখন এক্সট্রা প্রিমিয়ামটা দিচ্ছেন সেই এক্সট্রা প্রিমিয়ামটাই এলআইসি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে এবং সেই ইনভেস্ট করে রিটার্ন পাচ্ছে, তারপরেই না আপনাকে রিটার্ন দিচ্ছে। ক্ষেত্রে আমি বলবো যে আপনি রিটার্ন অন প্রিমিয়াম অপশানে কেন যাবেন? আপনার যেটা ইন্স্যুরেন্সের জন্য দরকার সেটুকুই আপনি দিন। এক্সট্রা টাকা যেটা আপনি প্রিমিয়াম হিসাবে দিচ্ছেন সেটা আপনি ওই ইন্স্যুরেন্স কোম্পানিকে না দিয়ে আপনি নিজেও অন্য অন্য জায়গায় ইনভেস্ট করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার টাকার উপরে আপনার কন্ট্রোল বেশি থাকবে। তো আমি এক্ষেত্রে বলবো যে রিটার্ন অন প্রিমিয়াম নয়, আপনি নর্মাল প্রিমিয়ামই দিন। আর আরেকটা অপশান থাকে সেটা হচ্ছে ফিক্সড টেনিওর প্রিমিয়াম, অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রিমিয়াম দেবেন এবং বাকি সময়টা আর প্রিমিয়াম দিতে হবে না, কিন্তু আপনার সেই ইন্স্যুরেন্সের যে টেনিওর সেটা ঠিক থাকবে। ধরে নিন যে আপনি 30 বছরের জন্য ইন্স্যুরেন্স করলেন, তো ফিক্সড টেনিওর প্রিমিয়ামে এরকম হয় যে ধরুন আপনি প্রথম 10 বছর প্রিমিয়াম দেবেন, তারপর আপনাকে প্রিমিয়াম দিতে হবে না। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথম 10 বছরে কিন্তু আগামী 30 বছরের যে প্রিমিয়ামটা সেটা কিন্তু ক্যালকুলেশন করে ওর মধ্যে নেওয়া থাকে। সুতরাং এটা নয় যে পরে আমি প্রিমিয়াম দেবো না বলে আমার লাভ হয়ে গেল। আসলে এক্ষেত্রে কী হবে, আপনাকে পরের সময়ের প্রিমিয়ামটা প্রথমেই দিয়ে দিতে হবে, এটাই। আর 4 নম্বর যে অপশানটা আছে সেটা হচ্ছে রেগুলার প্রিমিয়াম, অর্থাৎ আপনি যত দিনের কাভারেজ নিলেন তত দিনই আপনাকে প্রতি মাসে ওই প্রিমিয়ামটা দিয়ে দিতে হবে। আমার মতে এটাই বেস্ট অপশান। আপনি প্রতি মাসে রেগুলার প্রিমিয়াম অপশানটা সিলেক্ট করুন এবং প্রতি মাসে এই প্রিমিয়ামটা দিয়ে যান। এরপরে সবথেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন, যখন আপনি একটা টার্ম ইন্স্যুরেন্সের জন্য কোনো অফার বা কোম্পানি সিলেক্ট করবেন সেক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়াগুলো আপনি দেখবেন। দেখুন, প্রথম যে ক্রাইটেরিয়াটা আমি দেখব সেটা যে ওই কোম্পানিতে প্রতি বছর কতগুলো ক্লেম আসে, অর্থাৎ নাম্বার অফ ক্লেম পার ইয়ার। সেকেন্ড যে পয়েন্ট সেটা দেখব যে কত অ্যামাউন্টের ক্লেম আসে, অর্থাৎ কত কোটি টাকার ক্লেম আসে ওই কোম্পানিতে। 3 নম্বর হচ্ছে ক্লেম সেটেলমেন্ট রেশিও। এটা কি জিনিস? এটা হলো যে ওই ইন্স্যুরেন্স কোম্পানিতে কতগুলো ক্লেম এসেছে এবং তার মধ্যে থেকে কতগুলো ক্লেম সেটেল হয়েছে, এটাকে পার্সেন্টেজে ডিনোট করা হয়। যদি কোনো কোম্পানির ক্লেম সেটেলমেন্ট রেশিও 99, এটার অর্থ হলো যে 100টা ক্লেম এসেছে, 99টা ক্লেম সেটেল হয়েছে। এরপরে যে প্যারামিটার্সটা থাকছে সেটা হলো ক্লেম অ্যামাউন্ট সেটেলমেন্ট রেশিও। এটা কেন ইম্পর্ট্যান্ট? অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানিতে যতগুলো ক্লেম এলো, কোম্পানি তার মধ্যে ম্যাক্সিমাম ক্লেম সেটেল করে দিল, কিন্তু একটা দুটো ক্লেম সেটেল করলো না। আর যেগুলো সেটেল করলো না দেখা যাবে হয়তো সেগুলোই সবথেকে বড় অ্যামাউন্টের ক্লেম ছিল। তো বাইরে থেকে তো আপনি দেখে বুঝবেন যে ক্লেম সেটেলমেন্ট রেশিওটা তো খুব ভালো, 99%, কিন্তু ওই যে একটা ক্লেম সেটেল করলো না দেখা যাবে সেইটারই অ্যামাউন্টটা সবথেকে বেশি ছিল। সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে জিনিসটা রিপ্রেজেন্ট হলো না। তো সেই জন্য দেখা হয় যে ক্লেম সেটেলমেন্ট অ্যামাউন্ট রেশিও কতটা, অর্থাৎ কত টাকার ক্লেম এসেছে এবং কত টাকার ক্লেম পে করেছে, অর্থাৎ সেটেল করেছে, সেটাও দেখব। তারপরে যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ক্লেম রেপাডিয়েটেড রেশিও। যে ক্লেমগুলোকে কোম্পানি এন্টারটেন করছে না, আপনি ক্লেম করেছিলেন কিন্তু কোম্পানি বলছে যে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তার মধ্যে এটা পড়ছে না, সুতরাং আপনার ক্লেমটা নালিফাই হয়ে গেল, আপনার ক্লেমটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল, এটাকে বলা হয় ক্লেম রেপাডিয়েটেড রেশিও, এটাও দেখতে হবে। তারপরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে সলভেন্সি রেশিও। সলভেন্সি রেশিওটা কি? যে কোম্পানির টোটাল যে অ্যাসেট আছে এবং কোম্পানির যে টোটাল লায়াবিলিটিজ আছে তার যে রেশিও। সবসময় এটা দেখতে হবে যে যে কোম্পানিতে আমি ইন্স্যুরেন্সটা করছি সেই কোম্পানির যে টোটাল অ্যাসেটটা আছে সেটা যেন সেই কোম্পানির যে টোটাল লায়াবিলিটি আছে তার থেকে বেশি হয়। কারণ অ্যাসেট বেশি থাকলে তবেই তো সে লায়াবিলিটিটা পেমেন্ট করতে পারবে। যদি তার অ্যাসেটই কম থাকে তাহলে তো সে তার যে লায়াবিলিটিটা আছে সেটা পেমেন্টই করতে পারবে না, দরকার মতো আপনাকে ইন্স্যুরেন্স পেমেন্টই করতে পারবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি ক্লেম এসে যাচ্ছে, কোনো একটা বিশেষ কারণের জন্য প্রচুর পরিমাণে ক্লেম আসতে শুরু করলো ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম। তো সেক্ষেত্রে যদি কোম্পানির লিকুইডিটি বেশি থাকে, অর্থাৎ কোম্পানি যদি অ্যাসেট থাকে, তাহলে কোম্পানি সেই ক্লেমটা তাড়াতাড়ি এন্টারটেন করতে পারবে। যদি কোম্পানির কাছে টাকা না থাকে তাহলে কোম্পানি করতে পারবে না। IRDA এর একটা রুল আছে, অ্যাটলিস্ট আপনাকে 150% সলভেন্সি রেশিও থাকতে হবে, যে আপনার যে অ্যাসেটটা আছে সেটা যে আপনার লায়াবিলিটি আছে অ্যাটলিস্ট তার 1.5 গুণ থাকতে হবে। আর তারপরে যেটা আছে সেটা হলো রাইডার্স। এবার আমরা দেখে নেব যে কী কী ধরনের রাইডার থাকে। একটা আছে ক্রিটিক্যাল ইলনেস রাইডার। বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল ইলনেস হতে পারে আপনার, সেক্ষেত্রে আপনার হয়তো লাইফ লস হলো না, কিন্তু এমন ক্রিটিক্যাল ইলনেস হলো যে সেক্ষেত্রে আপনি আর কর্মক্ষম রইলেন না, তো সেক্ষেত্রে তার কিন্তু কাভারেজটা থাকবে। আর থাকে অ্যাক্সিডেন্টাল ডেথ। ধরুন কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি কারো আনফর্চুনেট মৃত্যু ঘটে তো সেক্ষেত্রে তিনি ওই অ্যামাউন্টটা পাবেন। আরেকটা ব্যাপার আছে, ধরুন কোনো ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হলো, কোনো ব্যক্তির ক্ষেত্রে তার মৃত্যু হলো না কিন্তু ব্যক্তি পার্মানেন্টলি ডিসেবল বা পার্সিয়ালি ডিসেবলড হয়ে গেল এবং তিনি কাজ করতে পারবেন না আর, তো সেক্ষেত্রে তিনি তার ইনকাম করতে পারছেন না। তো সেই কারণের জন্য সেই অপশানটাও নিয়ে রাখতে হবে রাইডারেতে, যদি এরকম কেস হয় তাহলেও যেন তিনি অ্যামাউন্টটা পান। এইবার আমি দেখব যে আমি একটা ভালো টার্ম ইন্স্যুরেন্সের যে সিলেকশন ক্রাইটেরিয়াগুলো দিয়েছিলাম সেই ক্রাইটেরিয়াগুলোর সাহায্যে যে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর ভেতর থেকে আমি টপ কোম্পানিগুলোকে সিলেক্ট করব। দেখুন, বর্তমানে ইন্ডিয়ার যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি আছে এখানে 24 জন প্লেয়ার আছে।
তো এই 24 জন প্লেয়ারের যে আমি লিস্টটা দেখাচ্ছি, এই লিস্টের প্রথম যেটা আমি দেখাবো সেটা হলো যে 2021-22-তে টোটাল কতগুলো ক্লেম এসেছিল, যে ক্লেমগুলো এসেছিল তার মধ্যে কতগুলো ক্লেম সেটেল হয়েছে, এবং সেখান থেকে আমি ওই ক্লেম সেটেলমেন্ট রেশিওটা পেয়ে যাব। আর একটা ইম্পর্টেন্ট যেটা আমি বলেছিলাম যে ক্লেম যেটা এসেছে তার অ্যামাউন্টটা কত আছে, এবং সেই অ্যামাউন্টটা যদি রেশিও করি তাহলে সেটেলমেন্ট অ্যামাউন্টের যে পার্সেন্টেজ সেটা কত আসছে। এবার আপনি দেখে নিন যে আমার এই লিস্টেতে টোটাল ডিটেলটা আমি শো করেছি। এই রিপোর্টটা আমি IRD এর 2021-22-এর অ্যানুয়াল রিপোর্ট থেকে নিয়েছি, সুতরাং এই ডেটাটা সম্পূর্ণ অথেন্টিক। এই ডেটাটার উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। এই 24টা কোম্পানির মধ্যে ছোট বড় বিভিন্ন কোম্পানি আছে। এবার যখন আমি এর মধ্যে থেকে বেস্ট সিলেক্ট করব তখন আমি একটা ফিল্টার প্রথমেই নিয়ে নেবো, সেটা হলো যে অ্যাটলিস্ট আমি সেই কোম্পানিগুলোকেই নেবো যেখানেতে অ্যাটলিস্ট ওই বছরেতে 5,000টা ক্লেম এসেছে এবং ক্লেম অ্যামাউন্ট অ্যাটলিস্ট 500 কোটি টাকার বেশি। তো এই ফিল্টারটা যখনই আমি লাগাবো তখন আমি যে কোম্পানিগুলোকে শর্ট আউট করে পাবো তার লিস্টটা আপনাকে আমি শো করব। সেই ফিল্টার করার পরেতে আমি 10টা টপ ইন্স্যুরেন্স কোম্পানি পেয়ে গেলাম। এবার এর মধ্যে থেকে আমি ক্লেম সেটেলমেন্ট রেশিওগুলো দেখে নেব। ক্লেম সেটেলমেন্ট যে রেশিওটা আছে এই রেশিওটা মোটামুটি 97% থেকে 99% এই রেঞ্জে আছে, এবং ক্লেম অ্যামাউন্ট সেটেলমেন্ট যে রেশিওটা আছে সেটা আপনার 89% থেকে নিয়ে 96% আছে। তো এবার আমি কি করব যে প্রথমে ক্লেম সেটেলমেন্ট নাম্বারের যে রেশিওটা আছে তার অ্যাভারেজটা নিয়ে নেব। দেখুন এই 10টা কোম্পানির ক্ষেত্রে তার অ্যাভারেজটা আসছে 98.34%। তো এইবার আমি দেখব যে কোন কোম্পানিগুলো আছে যেটা কিনা এই যে অ্যাভারেজ ক্লেম সেটেলমেন্ট রেশিও তার থেকে ভালো পারফর্ম করেছে। তো সেগুলোকে আমি গ্রিন কালার দিয়ে সিলেক্ট করে নিলাম। তেমনিভাবেই যেটা ক্লেম সেটেলমেন্ট অ্যামাউন্ট আছে সেই ক্লেম সেটেলমেন্ট অ্যামাউন্টের আমি অ্যাভারেজটা নিয়ে নেব। সেই অ্যাভারেজটা যদি দেখি সেটা আসছে 94.53%। এবার আমি দেখব যে কোন কোম্পানিগুলো আছে যেটা কিনা অ্যাভারেজের থেকে ভালো পারফর্ম করেছে, সেটাকেও আমি গ্রিন সেল দিয়ে হাইলাইট করে দিলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টের কথা আমি বলেছিলাম যে সলভেন্সি রেশিও, এবং এই সলভেন্সি রেশিওটা 1.5-এর বেশি হওয়া দরকার। যেহেতু সবগুলোর ক্ষেত্রেই 1.5-এর বেশি আছে, তো সুতরাং এই সলভেন্সি রেশিওটাকে আমি এখানে হিসেবের মধ্যে রাখছি না, জাস্ট আপনাকে শো করার জন্য দেখিয়ে দিলাম যে সব কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু সলভেন্সি রেশিওটা 1.5-এর বেশি আছে। এবার আমি দেখব যে কোন কোন কোম্পানিগুলো আছে যেগুলোর ক্ষেত্রে কিনা দুটো কেসেতেই গ্রিন আছে, অর্থাৎ ক্লেম সেটেলমেন্ট নাম্বার রেশিও এবং ক্লেম সেটেলমেন্ট অ্যামাউন্ট রেশিও দুটোই গ্রিন আছে। দেখুন এইভাবে যদি দেখি LIC এক্ষেত্রে দুটো সেলই গ্রিন আছে, টাটা AIA লাইফ ইন্স্যুরেন্স এর ক্ষেত্রেও দুটো সেল গ্রিন আছে, ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স এর ক্ষেত্রেও দুটো সেল গ্রিন আছে, আর কোটাক লাইফ এর ক্ষেত্রেও কিন্তু দুটো সেল গ্রিন আছে। তো দেখা যাচ্ছে যে এই 4টে কোম্পানি আছে এরা কিন্তু এই দুটো প্যারামিটার্সের ক্ষেত্রেই ভালো পারফর্ম করেছে। তো আপনি যখন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সিলেক্ট করবেন তখন কিন্তু এগুলোকে আপনার নজরেতে রাখতে পারেন, এবং এগুলো নামকরা ব্র্যান্ড। এছাড়া আরও যে কোম্পানিগুলো আছে এগুলো সবগুলোই নামকরা ব্র্যান্ড আছে, তো এগুলো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তবে তার ভেতর থেকে যদি আপনি আরও ফিল্টার করতে চান তবে আমার মনে হয়েছে যে এই 4টে আপনি ভেবে দেখতে পারেন। তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে যখন আপনি টার্ম ইন্স্যুরেন্স সিলেক্ট করবেন শুধুমাত্র কোম্পানি দেখলে কিন্তু হবে না, তার সাথে সাথে ওই যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটাও দেখতে হবে যে ওই যে প্রোডাক্টটা কি অফার করছে, কোন কোম্পানিটা আপনাকে ভালো অফার করছে, অর্থাৎ সেম পরিমাণ কাভারের জন্য কোন কোম্পানি কত প্রিমিয়াম চাইছে এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। তো সেটাও একটা আপনার সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে থাকবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ডিসকাশন করব, সেটা হলো আপনার কেন ক্লেম রিজেকশন হয়। আমি আমার রিপোর্টেতে দেখিয়েছি যে 100% কিন্তু ক্লেম কখনোই সেটেলড হয়নি। দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রেই 1% 2% কিন্তু ক্লেম রিজেক্ট হয়ে যাচ্ছে। তো এই ক্লেম রিজেকশনের কারণটা কি? এই ক্লেম রিজেকশনের প্রধানত দুটো কারণ আছে, একটা হচ্ছে ইমপ্রপার ডিসক্লোজার আর একটা হচ্ছে ইনঅ্যাকুরেট ইনফরমেশন। ইমপ্রপার ডিসক্লোজারটা কি? যখন আপনি ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করছেন সেই সময় যে ইন্স্যুরেন্স ফর্মেতে আপনাকে কিছু ডিসক্লোজার করতে হয়, আপনি স্মোক করেন কিনা বা বিভিন্ন ধরনের টোবাকো এটা আপনি ব্যবহার করেন কিনা সেটা কিন্তু আপনাকে সঠিকভাবে লিখতে হবে। আপনি ড্রিঙ্ক করেন কিনা এটা জানতে চাই, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সঠিক ইনফরমেশানটা দিতে হবে। আর আপনার বিভিন্ন ধরনের মেডিকেল হিস্ট্রি সম্বন্ধেও কিছু ওখানে কোশ্চেন থাকে, সেটাও কিন্তু আপনাকে প্রপারলি দিতে হবে। দেখুন এক্ষেত্রে কিন্তু সবসময় সঠিক তথ্যটাই দেবেন, কারণ আপনি কখনোই ইন্স্যুরেন্স কোম্পানিকে এই স্কোপটা দেবেন না যে ভবিষ্যতে আপনার যে ক্লেমটা আসবে সেই ক্লেমটাই তারা ডিনাই করতে পারে এই কোনো গ্রাউন্ডেতে। সুতরাং আমি আপনাকে রিকোয়েস্ট করবো এই ক্ষেত্রে কিন্তু আপনি সর্বদা সঠিক ইনফরমেশানটা দেবেন, যাতে ভবিষ্যতে যখন দরকার হয় তখন যেন এটা রিজেক্ট না হয়ে যায়।
আরেকটা কারণ থাকতে পারে যে আপনি যে ইনফরমেশানগুলো দিলেন সেগুলো ইনঅ্যাকুরেট রইলো, আপনার ডেট অফ বার্থ হতে পারে বা অন্যান্য যেসব ইনফরমেশানগুলো আছে সেগুলো কিন্তু একদম আপনার সঠিক ইনফরমেশানটা দেবেন। আর এই ক্লেম রিজেকশন প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, এটা IRD এর একটা রুল আছে, সেটা হচ্ছে সেকশন 45-এ। এই রুলটা বলছে যে নো পলিসি অফ লাইফ ইন্স্যুরেন্স শ্যাল বি কল্ড ইন কোশ্চেন on any ground whatsoever after the expiry of 3 years from the date of policy, that is from the date of issuance of policy or the date of commencement of risk or the date of revival of policy or the date of rider to the policy whichever is later। এর মানেটা কি? এর মানে হলো যে যেদিন আপনি LICর এই পলিসিটা কমেন্সমেন্ট করলেন বা যদি আপনি মাঝখানে প্রিমিয়াম বন্ধ করে দিয়ে থাকেন, তারপরে যখন আপনি রিভাইভাল করলেন অথবা কিছুদিন চলার পরে এতে আপনি আবার একটা নতুন করে রাইডার যোগ করলেন, তো যাই হোক না কেন এর 3 বছরের মধ্যে যদি কোনো আপনার প্রবলেম হয়ে থাকে, ইন্স্যুরেন্স কোম্পানিকে কিন্তু তার 3 বছরের মধ্যে কিন্তু তাকে জানিয়ে দিতে হবে যে আপনার এই ডিসক্লোজারটা বা এই ডেটাটা আপনার ভুল আছে। কিন্তু 3 বছর যদি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনাকে না জানায় এবং তারা যদি কোনো রকম অবজেকশন না দেয়, তারপরে কিন্তু এরা কিন্তু আর রিজেকশন করতে পারবে না। অর্থাৎ এরকম না যে 3 বছর পর্যন্ত কিছু বললো না, আপনি যখন ক্লেম করতে গেলেন তখন বললো এই প্রবলেম ওই প্রবলেম, সেটা কিন্তু আর আপনি অ্যাকসেপ্ট করবেন না, আর এই রুলটাও কিন্তু এটা অ্যালাউ করবে না। রুলটা এটাই বলছে যে প্রথম 3 বছরের মধ্যে যদি কোনো অবজেকশন থাকে তার ক্লারিফিকেশন আপনি নিয়ে নিন, কিন্তু 3 বছর হয়ে যাবার পর কিন্তু আপনি আর কোনো কারণেতেই রিজেক্ট করতে পারবেন না। এটা কিন্তু একটা ভালো, এটা একটা কবচ কুণ্ডল বলতে পারেন যাদের নামে ইন্স্যুরেন্স আছে বা যারা এই ইন্স্যুরেন্সটা নিয়েছে তাদের জন্য এটা কিন্তু একটা বড় কবচ কুণ্ডল। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এই ভিডিও আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।